আমরা যে চ্যাপ্টারটি পড়ছি তার নাম হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। এখন এই বন্ধনগুলো কিভাবে গঠিত হয়, পরমাণুর ভিতরে কীরকম কণা আছে, কিভাবে একটি পরমাণু ধনাত্মক আয়ন হয় অথবা ঋণাত্মক আয়ন হয়, এই সম্পর্কে আমাদের আগের ভিডিওতে পড়া আছে। এবার আজকে যেটা পড়ব, যেহেতু আয়নীয় এবং সমযোজী বন্ধন দুই রকমের বন্ধন, তাহলে আমরা প্রথমে পড়ব আয়নীয় বন্ধন বা যেটাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন। কেন আয়নীয় বন্ধন? কারণ আয়ন উৎপন্ন করে, এবং তড়িৎযোজী বন্ধন তার কারণ এরা তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়। দেখো কিভাবে এই আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন তৈরি হয়। বন্ধন মানে হচ্ছে যুক্ত হওয়া, কিভাবে মৌল যুক্ত হয় সেটা আমরা এখানে দেখব। দেখো এখানে আমি প্রথম যে মৌলটা নিয়েছি সেটা হচ্ছে NaCl। এটা আমাদের খাদ্য লবণ, যে লবণটা আমাদের প্রতিদিন বাড়িতে ব্যবহৃত হয়। এবার এই যে লবণটা NaCl, এর ভিতরে দুটি মৌলিক পদার্থ আছে। একটি মৌলিক পদার্থ হলো Na, এই যে এটা Na, এবং অপর একটি মৌলিক পদার্থ হলো Cl। এই দুটি পদার্থ নিয়ে আমাদের এখন আলোচনা। এই যে Na, এই পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যা কত? না, আমাদের যদি পর্যায় সারণী পড়েছি তাহলে সেখানে আমরা জানি যে যদি আমরা পরপর গুণে যাই তাহলে আমরা সোডিয়ামকে পাবো 11 নাম্বারে, অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যা 11। কেননা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম। তাহলে সোডিয়াম 11 নাম্বারে, অর্থাৎ সোডিয়ামের প্রোটন সংখ্যা 11 এবং ইলেকট্রন সংখ্যাও কত? 11। এবার এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে বিন্যাস করলে হবে 2 + 8 + 1। ওকে, অর্থাৎ দেখো এই সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কটা? একটা। এবার আমরা বলেছি দেখো সেই অষ্টক নিয়ম, যে সকল মৌল চায় নিষ্ক্রিয় মৌলের মতো হতে, অর্থাৎ তাদের মতো শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে চায়। তাহলে সোডিয়ামও যদি শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে চায়, সোডিয়ামের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রাখতে চাইলে সোডিয়ামের ইলেকট্রন কটা আছে? দেখো একটা। তাহলে সে কি করবে? এই একটা ইলেকট্রন আছে, তাহলে আরো 7টি ইলেকট্রন তাকে গ্রহণ করতে হবে। তাহলে এখানে কটি হবে বলো তো? 8টা। অথবা এই একটি ইলেকট্রনকে যদি বর্জন করে, তাহলে বর্জন করলে এই ইলেকট্রনটিকে যদি বর্জন করে দেয় তাহলে ওর শেষ কক্ষপথে ইলেকট্রন কটা হয়ে গেল? দেখো 8টা। অর্থাৎ সোডিয়ামের কাছে দুটি পথ আছে। একটি পথ হচ্ছে যে হয় সোডিয়াম 7টি ইলেকট্রন গ্রহণ করবে, আর না হলে একটি বর্জন করবে। সহজ একটি বর্জন করা। কেননা দেখো সোডিয়ামের তো 11, এবার সোডিয়াম চাইবে, সোডিয়ামের সামনে 11-র সামনে দুটি নিষ্ক্রিয় গ্যাস আছে, একটা হচ্ছে নিয়ন আর একটা হচ্ছে আর্গন। এখন সোডিয়াম চাইবে যেহেতু 11-র কাছে 10, 18 অনেক দূরে, তাই সোডিয়াম চাইবে 10-এর মতো হতে। অর্থাৎ 11 থেকে যদি 10 হতে চায় তাহলে সোডিয়াম কি করবে? একটি ইলেকট্রনকে বর্জন করবে। এটাই সহজ উপায়, 7টি গ্রহণের থেকে একটি বর্জন করা সহজ। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রনকে বর্জন করে। কিভাবে বর্জন করবে সেই বর্জনটা দেখো, এবারে দেখাচ্ছি। এই যে মনে করো সোডিয়াম Na, সে যদি একটি ইলেকট্রনকে বর্জন করে, এই দিলাম ইলেকট্রন, ইলেকট্রনটিকে এই যে করছে, কি করছে বলো তো? ইলেকট্রনটিকে বর্জন করবে। এই যে দিলাম বর্জন, বর্জন মানে বিয়োগ। এবার যদি সোডিয়াম ইলেকট্রনকে বিয়োগ করে তাহলে সোডিয়াম তো সোডিয়ামেই থাকবে, কিন্তু এর মাথার উপরে কি হবে, যেটা আমরা আগের ভিডিওতে বলা আছে। সোডিয়াম যেহেতু একটি ইলেকট্রনকে বর্জন করছে, তাই সোডিয়ামের মাথার উপরে কি হবে? একটি মাইনাস চলে গেল। একটি মাইনাস গেলে কি হবে? মাথার উপরে একটি প্লাস। বোঝা গেল? আমার যে আগের দিনের উদাহরণটা ছিল এরকম ছিল, আমি চট করে একটু দেখিয়ে নিচ্ছি। দেখো এরকম প্লাস ছিল 4টে, মাইনাস ছিল 4টে, মনে করছি। এবার যদি একটি ইলেকট্রনকে বর্জন করে, যদি এই ইলেকট্রনটাকে বর্জন করে, তাহলে এই প্লাসটা কি হবে বলো তো? বেড়ে যাবে, বাড়তি। তো সেটাই হচ্ছে, সোডিয়ামের মাথার উপরে কি হলো বলো তো? একটা প্লাস। এবার আমরা ক্লোরিনে আসি।
ক্লোরিনের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে দেখো, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত, পরপর যদি গুণে যায় তাহলে ক্লোরিনকে তোমরা পাবে 17 নম্বরে, তাহলে ক্লোরিন হচ্ছে 17। এর ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, 2 প্লাস 8 প্লাস কত বলো তো, 7। তাহলে দেখো এর শেষ কক্ষপথে ইলেকট্রন কটি, 7টি। এবার ই কি চাইবে, শেষ কক্ষপথে ইলেকট্রন 8টি করতে চাইবে, অষ্টক নিয়ম। তাহলে যদি শেষ কক্ষপথে 8টি করতে চাই তাহলে এর শেষ কক্ষপথে আছে 7টি, 8টি করতে গেলে একটি গ্রহণ করতে হবে, আর নতুবা এই 7টি ইলেকট্রনকে বর্জন। তাহলে ক্লোরিন কি করবে, ক্লোরিন সহজটি করবে, 7টি আছে, একটি ইলেকট্রনকে গ্রহণ করবে। কেননা দেখো আর একটু ভালো করে দেখলে ক্লোরিনের 17, তাহলে 17 মানে এই 10 আর 18 মাঝে। এবার 17 দেখবে যে ওর সামনে কে আছে, 18টা সামনে, কিন্তু 10 তো অনেক পেছনে আছে। তাই এই ক্লোরিন কি করবে, এর শেষ কক্ষপথে 7টা, এই একটিকে গ্রহণ করবে। তাহলে ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রনকে গ্রহণ করবে। এবার লিখছি দেখো, ক্লোরিন পরমাণু এখানে লিখলাম, সে ইলেকট্রনকে গ্রহণ করবে। আমি লালে লিখছি, ইলেকট্রন গ্রহণ করবে। এবার গ্রহণ মানে কি, গ্রহণ মানে হচ্ছে এখানে চিহ্নটা হবে প্লাস, অর্থাৎ গ্রহণ করা। তাহলে কি দাঁড়ালো, তাহলে সেক্ষেত্রে এটা ক্লোরিনেই থাকবে, কিন্তু যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো তাই ক্লোরিনের মাথার উপরে কি হবে বলো তো, একটি মাইনাস। বোঝা গেল? তাহলে কি দাঁড়ালো, Na প্লাস আর Cl মাইনাস। এই দুটি এবার কি হবে, এই দুটির মধ্যে একটি স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে। তড়িৎ আকর্ষণ বল, যেহেতু এটা ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন অ্যানায়ন, তাই এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, প্লাসে মাইনাসের আকর্ষণ বল। আর সেই আকর্ষণ বলের ফলে এখানে তৈরি হবে NaCl। বোঝা গেল? তাহলে কিভাবে সোডিয়াম ক্লোরাইডের পরমাণুটি তৈরি হলো তোমরা দেখতে পেলে। এবার এই ঘটনাটাকে আমাকে ইলেকট্রন ডট গঠনের দ্বারা দেখাতে হবে। কিভাবে আমরা ইলেকট্রন ডট গঠনের দ্বারা দেখাই তোমরা একটু দেখে নাও। দেখো প্রথম কথা কিভাবে লিখবো, আমি তো ঘটনাটা এখানে সব বলেছি, ওটাকেই লিখবো। কেমনভাবে দেখো, প্রথমে লিখবো সোডিয়াম Na, ওকে, তারপরে প্লাস চিহ্ন দিলাম, তারপরে কাকে লিখবো, ক্লোরিন, এখানে লিখলাম Cl, হয়েছে। এদের ইলেকট্রন সংখ্যাটা লিখে দিচ্ছি, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 প্লাস 8 প্লাস 1, ক্লোরিনের হচ্ছে 2 প্লাস 8 প্লাস 7। বোঝা গেল? অর্থাৎ এই সোডিয়ামের শেষ কক্ষপথে কটি ইলেকট্রন বলো তো, একটা। তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রনটিকে এখানে দেবে, এটা হচ্ছে ইলেকট্রনকে ডট চিহ্ন দ্বারা দেওয়া হয়, তাই এটাকে আমরা বলছি ডট গঠন। তাহলে একটি ইলেকট্রন দিলাম। ক্লোরিনের কটা বলো তো, শেষ কক্ষপথে 7টা, তাহলে ক্লোরিনের 7টা, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এবার কি করছে, সোডিয়াম একটি ইলেকট্রনকে বর্জন করছে আর ক্লোরিন একটি ইলেকট্রনকে গ্রহণ করছে। কিভাবে না, সোডিয়াম যে ইলেকট্রনটিকে বর্জন করছে ক্লোরিন সেই ইলেকট্রনটিকেই গ্রহণ করছে। অর্থাৎ সোডিয়ামের যে বর্জিত ইলেকট্রন, এই ইলেকট্রনটিকে কে গ্রহণ করছে, ক্লোরিন। এটা তীর চিহ্ন দিলাম, অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রনটি চলে যাবে কার কাছে, ক্লোরিনের কাছে। সোডিয়াম বর্জন করবে আর ক্লোরিন কি করবে বলো তো, গ্রহণ করবে। তাহলে এবার পরের লাইনে কি হবে, আমার পরের লাইনটা দেখো, একটা তীর চিহ্ন দিয়ে এবার পরের লাইনে আবার আমরা লিখলাম সোডিয়াম Na প্লাস ক্লোরিন Cl, হয়েছে। এবার ইলেকট্রন বিন্যাসটা লেখো, দেখো এর ইলেকট্রন বিন্যাস কত হবে না, 2 প্লাস 8 প্লাস 1, 1 ছিল কিন্তু 1 তো বর্জন করেছে, যার ফলে এখন এর ইলেকট্রন বিন্যাস হবে 2 প্লাস 8। আর এর ইলেকট্রন বিন্যাস কি হবে, এর 2 প্লাস 8 প্লাস 7 ছিল, কিন্তু একটি গ্রহণ করার ফলে 2 প্লাস 8 প্লাস এটা 8 হয়ে যাবে।
তাহলে এখন এর হবে 2 প্লাস 8 প্লাস 8। এবার কি হবে না, সোডিয়াম যেহেতু একটি বর্জন করেছে, এই যে সোডিয়াম যদি একটি বর্জন করে, সোডিয়ামের মাথার উপরে কি হবে প্লাস, তাহলে সোডিয়ামের মাথার উপরে দিবে প্লাস। আর ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে, যে ক্লোরিন ইলেকট্রনটিকে গ্রহণ করলো, তাহলে ক্লোরিনের মাথার উপরে কি হবে বলো তো, মাইনাস। বোঝা গেল? এইবারে এখানে একটি তীর চিহ্ন দিলাম, আর তীর চিহ্ন দিয়ে এবার লিখলাম NaCN। অর্থাৎ এবার কি হলো, Na প্লাস আর Cl মাইনাস, এই যে প্লাস আর মাইনাস স্থির তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে তৈরি হলো NaCl। বোঝা গেল? এটা হলো আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। আমি একটা পদার্থের জন্য দেখালাম, পদার্থটা হচ্ছে NaCl। কিভাবে গঠিত হয়, এই যে ছকটা, এটা হচ্ছে মূল জিনিস। এটা যদি তোমরা লিখতে পারো তাহলে তোমাদের হয়ে যাবে। বোঝা গেল? এইভাবেই কিন্তু আমাদেরকে লিখতে হবে। এবার দেখো এটাকে কেন আয়নীয় বলছে, তার কারণ এরা আয়ন উৎপন্ন করে, তাই আয়নীয়। এটাকে কেন তড়িৎযোজী বলছে, কারণ এদের মধ্যে তড়িৎ তৈরি হয়, তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়, তাই এরা হচ্ছে তড়িৎযোজী।